আমি তো মনে করছি আমার আর বাঁচার কোনো নাই, অপশন নাই। উনি বললেন যে আমরাও কেঁদেছি ওর সাথে। ভালো বাচ্চা ছিল, ওর কথা বললে খারাপ লাগে দাদা, নিজের সন্তানের মতো দাদা, বলার কিছু নাই। আমার একজন টিচার মাসুকা ম্যাম, সে পুরো আগুনে পুড়ে গেছে, তার চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না। আমি ক্লাসরুমের ভিতরেই ছিলাম, আমি ওইদিকে যেতে লাগছিলাম, আমি বাম দিকে ছিলাম, ডান দিকে যেতে চেয়েছিলাম। ভাবলাম যে আমি আর একটু বন্ধুদের সাথে কথা বলি। সেই ক্লাসরুমে ঢুকছি, তখনই একটা বিকট শব্দ। তাই ভাবলাম মনে করছি ট্রান্সমিটার ফেটেছে। তাই বাইরে দেখি যে আগুন। তো আমরা তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকাই গেলাম। তো আমরা দৌড় দিয়ে পিছনে গেলাম জানালার কাছে, কারণ অনেক ধোয়া, তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে কয়েকজন সিনিয়র ভাইয়ারা আসে, জানলাটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তারপরে গ্যাস দিয়ে কক্ষের সামনে আগুন ছিল, গ্যাস দিয়ে আগুন কমিয়ে আমাদের ওই পাশে একটা দরজা ছিল, ওইটা খুলে আমাদেরকে বের করছে। আমি তো মনে করছি আমার আর বাঁচার কোনো নাই, অপশন নাই। না, আমাদের ক্লাসের কেউ মারা যায়নি, কিন্তু অন্য ক্লাসের খবর জানি না, শুধু একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন মনে হবে স্কুলে আমি ট্রান্সফার হতে দিতে চাই, অন্য ব্রাঞ্চে। এই ব্রাঞ্চে আর আপনি থাকতে চাচ্ছেন না? না। কেন? না, অনেক রিস্কি, আবার উপর দিয়ে প্লেন যায়, তো তাই। আসলে ব্যাপারটা তো বেশ ট্রমাটিক এবং অনাকাঙ্ক্ষিত। আমি যেদিন ঘটনাটা ঘটে আমি এখানে ছিলাম না। আমি বাচ্চাকে আসলে একটু দূরেই ছিলাম, কক্সবাজারে ছিলাম। তো যেদিন আমি কক্সবাজার যাব, আসলে বেসিক্যালি তার মা মারা গিয়েছে 28 তারিখে, 28শে জুন শনিবারে মারা গিয়েছে। তো আমি এমনিতেই খুব কঠিন সময়ের মধ্যে পার করছি সময়গুলো। এর মাঝেই আমি যখন কক্সবাজার যাব, আমি তার এয়ারপোর্টে যখন আমি যাব, তো আমি স্কুলে ফোন দিলাম ঠিক দুর্ঘটনার আগের দিন 20 তারিখে। তো ফোন দিলাম, তার ফর্ম টিচার কাবেরী মিসকে ফোন দিলাম। তো উনি বললেন যে ভাই আমি কল দিতাম, ও তো সারাদিন আজকে ক্লাসে কেঁদেছে, আপনি কোথাও যাচ্ছেন কি না? আমি একটু কক্সবাজার যাচ্ছি। তো ও কেঁদেছে, এবং ওর সঙ্গে তার ফর্ম টিচার খুবই ভালো, আমি তাদের কোনো ধন্যবাদ দিই। আমার ছেলেদের খুব আদর করে ছেলেকে, আমার 2 ছেলে এখানে পড়ে। তো উনি বললেন যে আমরাও কেঁদেছি ওর সাথে, বাবা যাচ্ছে কোথাও, মা মারা গিয়েছে, আসলে তাকে সবাই খুব আদর করে টিচাররা। তো পরে আমি তাকে নিয়ে এয়ারপোর্টে যাই, তাকে ছেড়ে দিই। ঠিক আমি কক্সবাজার যাওয়ার পরের দিনে ঘটনা, আমি তখন কক্সবাজার আমার একটা কনফারেন্স চলে, সেই কনফারেন্স চলাকালীন সময় ফোনটা পাই। আমি যদি ঘটনার শুরু থেকে বলি আর কি, আসলে আমার উপর দিয়ে অনেক একটা ট্রমাটিক টাইম বলা যায়, এটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং খুব প্যাথেটিক টাইম চলছে। আমার ওয়াইফকে আমি হারিয়েছি। তো এর মাঝেই আমি কনফারেন্স, আমার মিটিং চলাকালীন সময়ে আমি তাদের গ্রুপ থেকে একটা কল পাই। সেই কলটা আমি পিক করি নাই, গ্রুপ কল, হোয়াটসঅ্যাপ কল পিক করি নাই। তারপরে আননোন নাম্বার থেকে কল আসে, দেখি যে ওর কল। আমাকে ডাইরেক্ট, আব্বু আমাকে বাঁচাও, আমার স্কুল ব্লাস্ট হয়েছে, তুমি আমাকে নিয়ে যাও, এই কথাটুকু আমি শুনতে পেয়েছি। পরে আমি সাথে সাথে আমার ড্রাইভারকে পাঠিয়েছি, আমার কলিগস যারা আছে তাদেরকে পাঠিয়েছি, এবং পরবর্তীতে আমিও খুব হতবিহ্বল হয়ে পড়ি। বলা যায় ওয়াইফকে হারানো, বাচ্চার এই অবস্থা, আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তো পরে ওই নাম্বারটাতে কল দিই, কল আবার ধরে না, পরে ধরে বললেন যে সাবিরকে। ওর সাথে কথা বললাম, বললো যে আব্বু আমরা 6 নম্বর বিল্ডিংয়ের লাইব্রেরিতে আমাদেরকে রেখেছে। তো হায়দার আলী বিল্ডিং থেকে তাদেরকে উদ্ধার করে 6 নম্বর বিল্ডিংয়ে লাইব্রেরিতে তাদেরকে রেখে দিয়েছিল আর কি। অনেক ভালো বাচ্চা ছিল, মেধাবী ছিল, ঠান্ডা মেজাজে ছিল, এখানে বসে থাকতো, ওই ফুটবল খেলতো, পোলাপান নিয়ে আসতো, অনেক সময় একটা শশা খাইতো, চলতো, ভালো বাচ্চা ছিল। ওর কথা বললে খারাপ লাগে দাদা, নিজের সন্তানের মতো দাদা, বলার কিছু নাই। এখন তো খুব দুঃখ জিনিস, তো ওনার তো এখন আল্লাহর দরবারে চলে গেছে। এখন আমাদের অবস্থা তো এখন করণীয়, আমরা এই অবস্থা ভালো। আর ওরা আগে তো এখানে খেলাধুলা করতো, এই যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতো, এখানে বসে থাকতো, আঙ্কেল ডাকতো। হ্যাঁ, এখন ওরা কবরে চলে গেছে। এই আর কি বলার আছে, কোন আর কিছু বলার তো নাই দাদা, কি বলবো আমরা। আমি তখন লাঞ্চ করার জন্য আমি লাঞ্চ করতে যাব, ঠিক তখন আমি একটা খাতা জমা দেওয়ার জন্য টিচার্স রুমে গিয়েছিলাম। ঠিক তখনই একটা বিকট শব্দ হয়। দেন আমি তখন কিছু বুঝতে পারিনি। তারপরে কালো ধোয়া ভিতরে ঢুকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপর আমি জানলাটা খুলে দিই, কিছুক্ষণ পরে দেখি 3টা মেয়ে আগুন সহ ভিতরে ঢুকে আসছে। টিচাররা, 2জন টিচার ছিল ক্লাসরুমে, তারা আগুন নিভানোর চেষ্টা করতেছে। আগুন নেভানোর কিছুক্ষণ পরে কলেজের একজন ভাইয়া এসে আমাদেরকে বলছে তোমরা তাড়াতাড়ি বের হও, ওদিকে দিয়ে গ্রিল কেটে দিয়েছে। তারপর আমাদেরকে ওখান থেকে বের করছে। বের করার পর আমি তো চোখের সামনে এগুলো দেখছি। তারপর বের হওয়ার পরে দেখি আমার একজন টিচার মাসুকা ম্যাম, সে পুরো আগুনে পুড়ে গেছে, তার চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না। আমি তারপর তার ড্রেস আপ দেখে তাকে চিনতে পারছি। তারপর ক্যান্টিনের সামনে একজনের পুরো
মানে অনেক খারাপ অবস্থা, চামড়া টামড়া ইয়া হয়ে গেছে, পুড়ে গেছে, পুরো ঝলসে গেছে আগুনে। তারপর টিচাররা অনবরত পানি ঢালতেছে, সবাই হচ্ছে আগুন নেভানোর চেষ্টা করতেছে। তারপর আমার একজন টিচার আমাদেরকে সেফ জায়গায় মানে ক্যান্টিনে নিয়ে গিয়ে বসছে যে তোমাদের গার্ডিয়ান এসো, তখন তোমরা যাও, এখন এখানে বসে থাকো। একটা তো ভয় ঢুকছে, তারপর হচ্ছে যদি একটু সব কিছু স্বাভাবিক হয়, বাট ওই বিল্ডিংয়ে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না, কারণ ওখানে তো গেলে একটা ভয় কাজ করবে। বাট যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো বিল্ডিংয়ে ক্লাস করতে তাহলে হয়তো বা একটু ভয়টা কাটতে পারে। এই শব্দটা তো হচ্ছে আমরা প্রায়শই অভ্যস্ত, কারণ সবসময় প্রায় উপর দিয়ে হচ্ছে বিমান যায়। আমরা ওই দিনও নর্মাল ভেবেছিলাম, বাট পরে যখন ব্লাস্টটা হয়, আগুন ছড়িয়ে পড়ে, তখন আমরা বুঝতে পারছি আসলে বিমানটা ক্র্যাশ হয়ে গেছে। তো এই আওয়াজটা তো অনেকটাই হচ্ছে প্রেশার করে। আমরা তো ওই দিনও হচ্ছে কান একদম বন্ধ করে ফেলছি, মানে এত জোরে আওয়াজ হয়েছিল। প্রত্যেকটা ক্লাসে তো প্রায় হচ্ছে 15 থেকে মানে প্রায় 10-15 জন হচ্ছে ছিল, ওদের মধ্যে অনেকেই প্রায় হচ্ছে মারা গেছে। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশুদের যে ভবনটিতে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই রেশ এখনও কেটে ওঠেনি। প্রত্যক্ষদর্শীরা এখনও সেই আতঙ্কেই দিন কাটাচ্ছে এবং বেশিরভাগ অভিভাবকই বলছেন তাদের শিশুদের অন্যত্র শাখায় সরিয়ে নেওয়ার কথা, আবার অনেকেই বলছেন এখানেই পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।